বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া দীর্ঘ বেশ কয়েক বছর পর কোনো মাল্টিন্যাশনাল হোয়াইট বল টুর্নামেন্ট খেলতে নামছে ভারতবর্ষ। কেমন হতে পারে ভারতের পারফরমেন্স? সূর্যকুমার যাদবের জন্য কি একটা অ্যাসিড টেস্ট হবে? এক ঝলকে দেখে নেওয়া যাক এশিয়া কাপের প্রিভিউ। ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কথা বলার আগে নজর রাখবো ভেন্যুর দিকে। ইউএইর মাঠে সম্প্রতিকালে ইউএই, আফগানিস্তান এবং পাকিস্তানে যে ট্রাই নেশন সিরিজ হয়েছে, সেখানটাতে কিন্তু স্পিনাররা যথেষ্ট পরিমাণে সাহায্য পেয়েছে। যদিও ফিঙ্গার স্পিনারদের অপেক্ষা রিস্ট স্পিনাররা বেশি পরিমাণে ইকোনমিক্যাল বোলিং করেছে, কিন্তু ঠিকঠাক ব্যাটিং করতে পারলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু হাই স্কোরিং হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেই টিমের স্পিন বোলিং বিভাগ বেশ শক্তিশালী, সেই টিম কিন্তু বেশি পরিমাণে সাহায্য পেতে পারে এই ধরনের মাঠগুলি থেকে। ভারতের প্রত্যেকটা ম্যাচ পড়েছে আবুধাবি এবং দুবাইতে। আশা করা যায় প্রত্যেকটা ম্যাচই 180 থেকে 200 রানের মধ্যে হবে এবং ম্যাচগুলি খুব টান টান উত্তেজনাপূর্ণ হবে। এরপর চলে আসা যাক ভারতের প্রতিপক্ষদের নিয়ে। কাদের কাদের বিরুদ্ধে নজর রাখতে হবে দেখে নেওয়া যাক। যদি পাকিস্তানের দিকে তাকানো যায় তাহলে সব থেকে বড় সংবাদ হলো বাবর আজম এবং রিজওয়ান নেই। অর্থাৎ পাকিস্তানের ব্যাটিং এর যে মূল দুই স্তম্ভ ছিল, যাদেরকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, তারা কিন্তু এই মুহূর্তে স্কোয়াডে নেই। যদিও এরা না থাকার ফলে পাকিস্তান আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটিং করছে। যদিও ভালো বোলিং এর বিরুদ্ধে পাকিস্তানের এই দল সেরকম ভাবে করে ব্যাটিং করেনি, তবুও দিনের শেষে পাকিস্তান কিন্তু একটা আনপ্রেডিক্টেবল টিম। যদিও পাকিস্তানের এই দলে ব্যাটিং ডেপথ রয়েছে, কিন্তু পাকিস্তানের এই দলের সব থেকে দুর্বল জায়গা হলো বোলিং। কারণ পেস বোলিং এখনো শাহিন আফ্রিদি এবং হ্যারি শ্রফ নির্ভর, এবং স্পিন ডিপার্টমেন্টও খুব আহামরি নয়। তাই নিজের ঠিকঠাক খেলা খেলতে পারলে এই পাকিস্তান কখনোই ভারতের জন্য থ্রেট হবে না। এরপর চোখ রাখবো আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপ, তার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বিভিন্ন দেশের লিগে খেলে। এত এক্সপিরিয়েন্সড হওয়া সত্ত্বেও আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু কন্টিনিউয়াসলি একই রকম ভাবে অ্যাটাকিং মেন্টালিটিতে খেলতে পারে না। টপ অর্ডারে গুরবাজ এবং কিছু ক্ষেত্রে ওমর জাই ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই যারা এখনো অব্দি ব্যাটিং লাইন আপের ভরসাযোগ্য মুখ হয়ে উঠেছে। রাশিদ খান ক্যাপ্টেন হওয়ার পর থেকে টিম আরো বেশি অ্যাটাকিং খেলার চেষ্টা করছে যদিও, কিন্তু দিনের শেষে আফগানিস্তান কিন্তু বেশ দুর্বল প্রতিপক্ষ। যেই পিচে স্পিন বোলিং হবে না, সেই পিচে কিন্তু আফগানিস্তানের বোলিং খুবই সাদামাটা লাগবে, কারণ আফগানিস্তানের পেস বোলিং বিভাগ বেশ দুর্বল। আফগানিস্তানের স্পিন বোলিং অন্যান্য দলের বিরুদ্ধে থ্রেট হলেও ভারতের বিরুদ্ধে কখনোই কিন্তু তারা সেরকম দাগ কাটতে পারেনি। তাই দিনের শেষে আফগানিস্তান কোনো চিন্তার বিষয় নয়। এরপর চোখ রাখবো শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কার দলটি কিন্তু এই মুহূর্তে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দলে একাধিক তারকা অলরাউন্ডার রয়েছে। শ্রীলঙ্কার দল খুব ভালো শেপে রয়েছে এবং ব্যাটিং খুবই অ্যাটাকিং মেন্টালিটির, কিন্তু শ্রীলঙ্কার এই দলের ব্যাটিং ডেপথ খুব কম এবং স্পিন বিভাগ তুলনামূলক বেশ শক্তিশালী। নুয়ান থুসারা এবং চামিরার মতো পেসাররা থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার পেস বোলিং কিন্তু কখনোই সেরকম ভাবে করে দাগ কাটতে পারেনি। তো দেখার বিষয় এটাই হবে, যেই পিচে স্পিনাররা সাহায্য পাবে না, সেই পিচে শ্রীলঙ্কার বোলিং কতটা পরিমাণে থ্রেট তৈরি করতে পারে। এরপর দেখা যাক আমাদের সব থেকে ফেভারিট প্রতিপক্ষ বাংলাদেশের দিকে। বাংলাদেশের দলটা কিন্তু সাদা বলের ক্রিকেটে নিজেদেরকে বেশ নতুন করে সাজিয়ে তুলেছে, যেখানটাতে ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগের ক্ষেত্রেই অনেক নতুন নতুন মুখ উঠে এসেছে। টিমের পেস বোলিং বিভাগ স্পিনের তুলনায় বেশ কিছুটা শক্তিশালী এবং টিমে ব্যাটিং ডেপথ রয়েছে। ভারতের বিরুদ্ধে তারা মুখে বড় বড় কথা বললেও এই মুহূর্তে ক্রিকেট খেলার দিকেও তারা বেশ ফোকাস করেছে, কারণ বাংলাদেশের এই দলটা অন্যান্য বারের তুলনায় বেশ অ্যাটাকিং খেলার চেষ্টা করছে। তো দেখার বিষয় এইটা হবে, ক্রিকেট ফিল্ডে বাংলাদেশ এবারও কিছু করতে পারে নাকি বাংলাদেশের এবারও হয় শুধু মুখেই মারিতং জগৎ। এবার আমরা চোখ রাখবো ভারতের দিকে। ভারতের স্কোয়াড যখন তৈরি হয়েছে তখন কিন্তু এক রাশ সমালোচনা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে নিয়ে, কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে শ্রেয়াস আইয়ারের যেরকম জায়গা নেই, ঠিক সেরকম ভাবে কিন্তু গিলেরও জায়গা পাওয়া উচিত ছিল না, কারণ সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা বেশ সুন্দরভাবে ওপেনিং লাইন আপটা গুছিয়ে নিয়েছিল। সঞ্জু এবং অন্যান্যরা ভারতের আলাদা আলাদা যে স্টেট টি-20 লিগ গুলো সেখানটাতে খেলছে। একমাত্র সূর্যকুমার যাদব যে দীর্ঘ সময়ের পর আবার ক্রিকেট ফিল্ডে ফিরছে। তো দেখা যাক সূর্যকুমার যাদব কতটা পরিমাণে ফিট রয়েছে এবং কিরকম ভাবে সে পারফর্ম করতে পারে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া কিন্তু ভারত প্রথমবার কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট খেলতে নামছে দীর্ঘ সময়ের পর। তো সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির দিকে কিন্তু আমাদের সবার নজর থাকবে। ভারতের এই দলে একাধিক অলরাউন্ডাররা রয়েছে এবং ভারত খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করবে, এটা হয়তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখার বিষয় এইটা হবে যে ভারতের প্লেইং ইলেভেন কিরকম হয়, কারণ বোলিং কিছুটা পরিমাণে শর্টেড হলেও ব্যাটিং বিশেষ করে টপ অর্ডার কিন্তু বেশ রহস্যজনক। যেহেতু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া হয়েছে, তো ধরেই নেওয়া যেতে পারে শুভমান গিল খেলবে। যদি খেলে সে খেলবে কোথায়? তাহলে কি সঞ্জু স্যামসনকে বসাতে হবে? যদি সঞ্জু এবং গিল খেলে, সেক্ষেত্রে তিলক ভার্মা এবং ক্যাপ্টেন স্কাই কতটা পরিমাণে ব্যাটিং লাইন আপের নিচে নেমে আসে। এবং দেখার বিষয় এটাই হবে যে এত আলোচনার পরেও রিঙ্কু সিং কি দলে জায়গা পায়? তো এক ঝলকে আমার মতে এইটা হতে পারে ভারতের সেরা প্লেইং ইলেভেন। এই প্লেইং ইলেভেনে আপনারা দেখতে পাবেন 5 জন রেগুলার বোলার রয়েছে এবং প্রয়োজনে অভিষেক শর্মা এবং তিলক ভার্মা রয়েছে এক্সট্রা স্পিনার হিসেবে। খুব প্রয়োজন না হলে ভারত হয়তো 4 জন পেস বোলারে খেলবে না, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু টি-20 ফরম্যাটে রেগুলার বোলিং করছে।
যদিও এগুলো সবই সম্ভাবনা, কারণ যতক্ষণ না ভারত প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে ততক্ষণ পর্যন্ত বোঝার উপায় নেই যে ভারতের এক্সাক্ট স্ট্র্যাটেজি কি। এবং দেখার মতো বিষয় হবে যে যদি সঞ্জু স্যামসন না খেলে সেক্ষেত্রে কিপার হিসেবে কি জিতেশ শর্মা টিমে চান্স পাবে। 26-এর বিশ্বকাপের আগে ভারতের কাছে এটা একটা ড্রেস রিহার্সাল, যেখানটাতে ভারত নিজেদের প্রত্যেকটা বিভাগকেই ঝালিয়ে নিতে পারবে। তো দেখা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ঠিক কতটা আধিপত্য নিয়ে এশিয়া কাপ শেষ করতে পারে, এবং দেখা যাক তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা। আজকের মতো ভিডিওটি এতটুকুই। এশিয়া কাপের আরো খবর নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে। এছাড়াও আমাদের চ্যানেল উদ্বক্ত দ্য আনটোল্ডে আপনি পেয়ে যাবেন আরো অনেক বিষয়ের ভিডিও, যেখানটাতে মাইথোলজি, সাইকোলজি, এন্টারটেইনমেন্ট সব ধরনের ভিডিও রয়েছে। তো উদ্বক্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।